প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এটি লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 3। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলেছে আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক কিভাবে মূল্যবোধ ও নৈতিকতাকে প্রভাবিত করে বিশ্লেষণ করো। তো নির্দেশনায় তোমাদেরকে বলেছে যে মূল্যবোধ ও নৈতিকতার ধারণা, আইন ও স্বাধীনতা সাম্যের ধারণা, আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি। উত্তর: মূল্যবোধ, ধারণা ও সংজ্ঞা। যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। সমাজবিজ্ঞানে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। M.R. উইলিয়াম এর মতে মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয়। সমাজবিজ্ঞানী জেন লেনন এর মতে সোশ্যাল ভ্যালিউ embraces a range of qualities for a place such as spiritual, traditional, economic, political or national qualities which are valued by the majority or minority group of the place। অর্থাৎ সামাজিক মূল্যবোধ বলতে কোনো স্থান বা এলাকার ধর্মীয়, ঐতিহ্যপূর্ণ, অর্থনৈতিক, রাজনৈতিক বা জাতীয় গুণাবলীকে বোঝায় যা ওই স্থানের অধিকাংশ বা স্বল্প সংখ্যক লোক পালন করেন। নৈতিকতা। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ মোরালিটি। ইংরেজি মোরালিটি শব্দটি এসেছে ল্যাটিন মোরালিটাস থেকে, যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র। গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন। সক্রেটিস বলেছেন, সদ্গুণী জ্ঞান, ভার্চু ইজ নলেজ। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায়বোধের উৎস হচ্ছে জ্ঞান এবং অন্যায়বোধের উৎস হচ্ছে অজ্ঞতা। পরবর্তীতে রোমান দার্শনিকরা প্রথাগত আচরণের অর্থে ম্যাজ কথাটি ব্যবহার করেছেন। ল্যাটিন এই ম্যাজ শব্দ থেকেই মোরালস ও মোরালিটি শব্দের উদ্ভব ঘটেছে। নীতিবিদ মুর বলেছেন, শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ ইংলিশ এ বলা হয়েছে যে নৈতিকতা হলো ভালো মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ যা প্রত্যেক ব্যক্তি আইন কিংবা অন্য কোনো বিষয়ের থেকে বেশি গুরুত্ব প্রদান করে থাকে। আইনের উৎস। জন অস্টিনের মতে আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌমের আদেশ। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস হলো 6টি, যথা 1 প্রথা, 2 ধর্ম, 3 বিচারকের রায়, 4 ন্যায় বিচার, 5 বিজ্ঞানসম্মত আলোচনা, 6 আইনসভা। ওপেনহাইম জনমতকেও আইনের উৎস বলে মনে করেছেন, কেননা জনমতের প্রভাবে অনেক সময় সরকার আইন প্রণয়ন বা প্রচলিত আইন পরিবর্তন ও সংশোধন করে থাকেন। সুতরাং আইনের উৎসসমূহ হচ্ছে 1 প্রথা, 2 ধর্ম, 3 বিচারালয়ের সিদ্ধান্ত, 4 বিজ্ঞানসম্মত আলোচনা, 5 ন্যায়বোধ, 6 আইন পরিষদ, 7 জনমত, 8 প্রশাসনিক ঘোষণা, 9 সংবিধান। নিম্নে আইনের উৎসসমূহের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। 1 প্রথা, কাস্টম। প্রথা আইনের একটি সুপ্রাচীন উৎস। প্রাচীনকাল থেকে যেসব আচার ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে তাকে প্রথা বলে। প্রাচীনকালে কোনো আইনের অস্তিত্ব ছিল না, তখন ছিল প্রথা, অভ্যাস ও রীতিনীতির সাহায্যে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হতো। কালক্রমে অনেক প্রথাই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়েছে আইনের মর্যাদা অর্জন করে। গ্রেট ব্রিটেনের সাধারণ আইন এরূপ প্রথাভিত্তিক। 2 ধর্ম। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীন ও মধ্যযুগের ধর্মীয় বিশ্বাস মানুষের জীবনবোধের খুব গভীরে নিহিত থাকায় অনেক
বিধিনিষেধ ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই সমস্ত ধর্মীয় বিধিনিষেধ সমূহ রাষ্ট্রীয় সমর্থন লাভ করে পরে আইনে পরিণত হয়। প্রাচীন রোমক আইন ধর্মীয় বিধানের সমষ্টি ছাড়া আর কিছুই ছিল না। 3. বিচারালয়ের সিদ্ধান্ত। বিচারকরা দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন। অস্পষ্ট শব্দগত ব্যাখ্যার কারণে অথবা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে বিচারকরা যখন দেশে বিরাজমান আইন দ্বারা মামলা মোকদ্দমার নিষ্পত্তি করতে সমর্থন হন না, তখন তারা নিজেদের বিবেক, প্রজ্ঞা ও অভিজ্ঞতা থেকে নতুন নতুন আইন সৃষ্টি করেন এবং প্রয়োজনবোধে আইনের যথার্থতা বিশ্লেষণ করেন। পরবর্তীতে এসব বিচারক প্রণীত আইন অন্যান্য বিচারকগণ কর্তৃক ব্যাপকভাবে অনুসৃত হতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতি মার্শাল হিউজেস প্রমুখ বিচারক এভাবে নতুন নতুন আইন সৃষ্টি করেছেন। 4. বিজ্ঞানসম্মত আলোচনা। প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের মূল্যবান ও সারগর্ভ আলোচনা, বিশ্লেষণ এবং লিখিত গ্রন্থসমূহ আইনের উৎস হিসেবে কাজ করে। 5. ন্যায়বোধ। আইন নির্দিষ্ট ও স্থিতিশীল বিধান, কিন্তু সমাজ জীবন পরিবর্তনশীল ও গতিময়। দেশে প্রচলিত আইন যখন যুগোপযোগী বিবেচনা হয় না বা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে কঠোর বা অনুপযুক্ত হয়ে উঠে, বিচারকরা তখন আইনের সুবুদ্ধি, সচেতন বিচারবুদ্ধি মাফিক সেই আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন কিংবা নতুন আইন তৈরি করেন। বিচারকের ন্যায়বোধ থেকে এভাবে অনেক নতুন আইন প্রণীত হয়েছে। 6. আইন পরিষদ। আধুনিককালে আইনের প্রধানতম উৎস হচ্ছে আইন পরিষদ। আইনসভা জনমতের সাথে সঙ্গতি রেখে আইন প্রণয়ন করে। আধুনিক রাষ্ট্রীয় আইনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে আইন পরিষদ কর্তৃক প্রণীত আইন। আইন পরিষদ শুধু নতুন আইন তৈরি করে না, পুরনো আইন সংশোধন করে তা যুগোপযোগী করে তোলে। 7. জনমত। ওপেনহাইম, হল প্রমুখ মনীষী জনমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস বলে মনে করেন। 8. প্রশাসনিক ঘোষণা। বর্তমানে আইনের বিভাগের দায়িত্ব ও পরিধি অনেক বিস্তৃত হয়ে গেছে। এই জটিলতার কারণে আইন বিভাগ তার কর্তব্য সুচারুরূপে সমাধান করতে সমর্থ হয়। তাই আইনসভা তার নির্বাহী কর্তৃত্বের বহুলাংশ শাসন বিভাগীয় কর্মকর্তাদের হাতে অর্পণ করে। এইভাবে অর্জিত ক্ষমতা বলে জারিকৃত ঘোষণা ও আইনসমূহকে প্রশাসনিক আইন বলে। 9. সংবিধান। সংবিধান আইনের গুরুত্বপূর্ণ উৎস। সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও কাজের পরিধি সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত থাকে। সংবিধানের নির্দেশিত পথ ধরে আইনসভা আইন তৈরি করে। স্বাধীনতার বিষয়বস্তু। স্বাধীনতার মূল বিষয়বস্তু হচ্ছে অধীনতা থেকে মুক্তি লাভ এবং নিজের স্বাধীনভাবে কাজ কর্মের মাধ্যমে অন্যের স্বাধীনতা খর্ব না করা। হারবার্ট স্পেন্সার বলেন, স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না হয়। অবাধ স্বাধীনতার অস্তিত্ব কোনো সমাজেই থাকতে পারে না। সমাজের প্রতিটি মানুষ যদি অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা ভোগ করতে চায়, তাহলে একের ইচ্ছা ও প্রয়োজনের সাথে অন্যের সংঘাত দেখা দেবে। সমাজের সকলের নিরাপত্তা ও সম্মান ব্যাহত হবে। তাই সমাজের সকল সদস্যের সর্বাঙ্গীন কল্যাণ ও নিশ্চিত নিরাপত্তা বিধানের জন্য ব্যক্তির আচার আচরণের উপর নিয়ন্ত্রণ আরোপ করা আবশ্যক। আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। আইন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে পারস্পরিক গুরুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। যদিও আইন স্বাধীনতার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে, আইনের মাধ্যমে সকলের স্বাধীনতা নিশ্চিত করা হয়। আইন না থাকলে অবাধ স্বাধীনতা অর্জন করতে গেলে একজন তার অবাধ স্বাধীনতা ভোগের মাধ্যমে অন্যের স্বাধীনতাকে নষ্ট করে দিত। আবার আইনের মাধ্যমে সকলের সমান অধিকার, সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। আইনের অবর্তমানে সবলের অত্যাচারে দুর্বলের অধিকার বিপর্যস্ত হয়ে পড়ে। আইন না থাকলে সমাজ জীবনে ভয়াবহ অরাজকতা ও বিশৃঙ্খলার রাজত্ব শুরু হয়। এতে স্বাধীনতা ও সাম্যের ব্যাঘাত ঘটে। অতএব আমরা বলতে পারি, আইন, সাম্য ও স্বাধীনতা পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্টের সমাধান। তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।